নমস্কার, আমি বিকাশ ব্যানার্জি, আপনাদের অতি প্রিয় বিকাশ ব্যানার্জি। আপনাদের সামনে এসেছি ইভিএম নিউজের আরেকটি বিশেষ অনুষ্ঠান, রঙের লড়াই। আমরা প্রায় প্রতিদিনই চেষ্টা করব এক একটা এপিসোড দেখাতে রঙের লড়াই। তো আজকে ভারতবর্ষে আরেকটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং 19 তারিখ প্রথম দফার ভোট আপনারা সবাই জেনে গেছেন। তো আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আমার অতি প্রিয় এক মানুষ। রাজনীতি সম্বন্ধে তিনি অত্যন্ত আগ্রহ দেখান আলোচনা করতে, রাস্তায় নেমে নয়, আলোচনা করতে তিনি আগ্রহ দেখান। তার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি করব, তার যদি কোনো প্রশ্ন থাকে তিনি করবে, আপনারা সেগুলো দেখুন, হৃদয়ঙ্গম করুন। আচ্ছা গোলাদা, উনি হিমাংশু শেখর বসু। নমস্কার, আমি হিমাংশু শেখর বসু। তো আমার সঙ্গে ওনার দীর্ঘ পরিচয়, দীর্ঘ বছর, দীর্ঘ জীবন। ফিল্ম লাইন জানেন, ওনারও একটা ফিল্ম লাইন ছিল, একটা ছিল না, ফিল্ম ইন্ডাস্ট্রি ওনার জন্য অবারিত দ্বার ছিল একটা সময়। ওনার সাথে আমি বহু আর্টিস্টকে দেখেছি, সেই সময় প্রসেনজিৎ থেকে শুরু করে আজকে যারা বিখ্যাত আর্টিস্ট তাদের সাথে উনি নাটক করতেন। সমর মুখার্জির কাছে নাটক ওনার করা, ওনার ছবিতে রিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন, যিনি একদিকে আমার আবার নাট্যগুরু। তো আজকের রাজনীতি, এই যে আজকে আমাদের ভারতবর্ষের রাজনীতিতে অনেক দল, আপনি কিভাবে দেখছেন এটাকে? জাতীয় কংগ্রেস মূল দল, আরেকটি দল আছে ভারতীয় জনতা পার্টি, তারপরে ধরুন সিপিআইএম, তারপরে ধরুন তৃণমূল কংগ্রেস, তারপরে ধরুন সমাজবাদী দল, তারপরে ধরুন তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল, আবার নীতিশ কুমারের একটি দল, ওদিকে আকালি দল, ওদিকে আম আদমি পার্টি। এতগুলো দলকে নিয়ে যে রাজনীতি চলছে, ভোট আসছে, আপনার কাছে এই ভোটটা কেমন, কি মনে হচ্ছে? মানে ভোটে মানে এই যে আজকের যে পারিপার্শ্বিকতা, সেটা জানতে চাইছি। কোন দল ভালো, কোন দল খারাপ, সেটা তো মানুষ বিচার করবে। পারিপার্শ্বিকতা কোথায়, কোথায় এত আমরা এটা নিয়ে কেন মেতে আছি, এটা আপনার কি মনে হয়? দেখুন, এই প্রসঙ্গে বলতে হলে যেটা আমার ব্যক্তিগত ধারণা, ভারতবর্ষের সংবিধানে বহুতন্ত্রের কথা বলা আছে, সেখানে বহু রাজনৈতিক দল আছে। তার মধ্যে আপনি যে দলগুলোর নাম বললেন তার অধিকাংশই আঞ্চলিক দল। জাতীয় দল হিসেবে যে কটা দল আছে তারা আছে। ভোটের লড়াই তো সংবিধান মত মেনে, নির্বাচনের বিধি মেনে সব দলই যোগদান করেন, লড়াই করেন, যে যার যুক্তি দেখান, প্রতিযুক্তি দেখান, সাধারণ মানুষ বিচার করেন। এখানে কখনো কখনো আমার মনে হয় যে এতগুলো দল, আচ্ছা আমি ভারতবর্ষের কথাটা এই মুহূর্তে একটু পাশে রাখছি, আমি এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গের কথাই বলছি। ধরুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কতগুলো দল তো লড়াই করছেই, সঙ্গে আছে আবার একটা নির্দল দল। তারা নির্দল বলে লড়াই করেন, একটা ভোট পেলেও পান, 1 লক্ষ ভোট পেলেও পান, কত সংখ্যক ভোট পান আমি বলছি না, ভোট একটা পান তারা। তো এই ভোটের বিচারে দিনের শেষে যেদিন ফলাফল বেরোয়, একটি দল বা একজন প্রার্থী নির্বাচিত হন, আমার না মাঝে মাঝে একটা খুব বোকার মতন প্রশ্ন মনে জাগে যে যিনি নির্বাচিত হন বা যে দল নির্বাচিত হন, তিনি এই টোটাল মানে মোট ভোট মানে ভোটারের সংখ্যার কত শতাংশ ভোট পান, না তার বিপক্ষে মতামত দেন কত শতাংশ মানুষ। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের রীতি অনুযায়ী সংবিধান মেনে এই প্রথা চলছে। আমি জানি না কতদিন চলবে, এর পরিবর্তন হবে কিনা, বা এর পক্ষে বিপক্ষে হয়তো অনেক যুক্তি থাকে, এটা নিতান্তই আমি আমার ব্যক্তিগত মত বললাম। দেখা গেল
যিনি নির্বাচিত, টোটাল ভোট আছে হয়তো 1000, তিনি ভোট পেয়েছেন 300, তিনি নির্বাচিত হয়ে গেলেন। অথচ তার বিপক্ষে 10টা দল 200, 500, 150 করে করে তারা 700 ভোট পেয়েছে। তার মানে এই নির্বাচিত ব্যক্তি বা দলের বিরুদ্ধে এতজন মানুষ আছেন, তাদের মতামতের কোনো মূল্য রইল না। পরবর্তীকালে দল বদলের খেলা সে তো আছেই। আমি যাকে রোদে পুড়ে জলে বৃষ্টিতে ভিজে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে নির্বাচিত করলাম, তিনি তার পরের দিনে তার কোনো ব্যক্তিগত সুবিধার জন্য বা যে কোনো কারণে তিনি আরেকটা দলে গিয়ে জার্সি বদলে দিলেন। তো সেখানে সত্যি কথা বলুন তো বিকাশ বাবু, আমরা যে ভোটার ভোটার ভোটার, জনতা জনতা জনার্দন, জনতা জনার্দন করে এত মুখ ভরা কথা বলি, সত্যি আমাদের ভোটের মূল্য কতটা আছে? আমার একটা ভোট, তার মূল্য কতটা? আমি আজকে মিস্টার এক্স কে দিলাম, তিনি কালকে ওয়াইতে চলে গেলেন, তাহলে আমার মতটা বিক্রি হয়ে গেল, আমার মতটা সওদা হলো। তাহলে আমাকে জনতা জনার্দন, আমি সব, আমি অমুক করব, আমি নির্বাচন করব, হু এম আই এট অল? আমার অস্তিত্ব কোথায়? এবং দামি কথা বলেছেন, আপনাকে আমি একটু কাটছি। তাহলে কি আপনি বলতে চান যে এই গণতন্ত্রের কোনো দরকার নেই বা এই গণতন্ত্রের কোনো মানে নেই? না, এত বড় কথা বলার উদ্ধত্ত আমি রাখি না। যারা সংবিধান তৈরি করেছেন, যারা সংবিধান মেনে চলছেন, তারা অনেক পণ্ডিত লোক, দিগ্গজ লোক। তবে আমরা আবার পাশ্চাত্য কিছু দেশে দেখি, সেখানে রুলিং পার্টি থাকে, দুটো অপোজিট পার্টি থাকে। হ্যাঁ, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, এরকম 2-3টে পার্টি থাকে। একজন রুলিং পার্টি থাকে, দুটো। আমার মনে হয়, আমার ব্যক্তিগত, খুব অযৌক্তিক মনে হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই, আমার মনে হয় একটি রুলিং পার্টি থাকলো, তাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, সঠিক দিশা দেখানোর জন্য 2টি অপোজিট দল থাকলো, তারা কোনো ভুল ভ্রান্তি হলে গাইড করবে। এবং একটি থাকলে অসুবিধা আছে, সেখানে অনেক রকম অসুবিধা আছে, সেটা আমি এই মুহূর্তে ক্যামেরার সামনে বলছি না। কিন্তু 2টো দল থাকলে সেই অসুবিধাটা ফেস করতে হয় না। তাহলে কি মানুষের মতামতের একটা যথার্থ মূল্যায়ন হয়? এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনি বলছেন ঠিক আছে, এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে অনেক মানুষের সাথে মিলে যাবে কথাটা, কিন্তু আমাদের ফেডারেল স্ট্রাকচার, আমাদের সংবিধানও ফেডারেল স্ট্রাকচারের সংবিধান, যে রাজ্য রাজ্য, এই যে আমাদের এতগুলো অঙ্গরাজ্য ভারতবর্ষ, এখন 29টা অঙ্গরাজ্যে বিভক্ত। ফেডারেল স্ট্রাকচারে যেখানে রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে, যেগুলো চাও সেগুলো রাজ্যের কিছু পার্টি বলছে আমরা পাচ্ছি না বলেই আমরা আলাদা দল। এটা কিন্তু আজকে হয়নি। এই যে আজকে যে আপনি বললেন একটি দল ভেঙেই কিন্তু আজকে অনেকগুলো দল, উপদল তৈরি হয়েছে। হ্যাঁ, তারা আবার দেখা যাচ্ছে যে এখন একসাথে এসে মিলিত হচ্ছে। তাহলে তো যে ওপিনিয়ন থেকে, যে মতবাদ থেকে তারা দলটা ভেঙে দিয়ে এলেন, তারা সেই দলের সাথেই আবার জোট বাঁধছেন অন্য একটি দলকে হারাতে। এটা কতটা আমাদের ক্ষতি করছে আর কতটা আমাদের সমৃদ্ধ করছে? দেখুন বিকাশবাবু, আপনার এই প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার জবাবটা লুকিয়ে আছে। একটি দল থেকে শাখা প্রশাখা বেরিয়েছে, তার যুক্তি দেখানো হয়েছে আমরা উপেক্ষিত, আমরা বঞ্চিত, আমাদের দাবিকে জোরালো করার জন্য আমরা একটা দল করলাম, ভালো কথা। এই যুক্তি দেখে একটা দল করলাম, আবার ঠিক কোনো একটা সময় কোনো একটা স্বার্থের তাগিদে আবার গিয়ে মিলেমিশে গেলাম। তাহলে তখন কি ব্যাখ্যা থাকবে? আমার যে প্রথম দেয়া যুক্তিগুলো, তখন কি ব্যাখ্যা থাকবে? তখন তো কোনো ব্যাখ্যা থাকবে না আমার মনে হয়। এখন আর সব থেকে বড় কথা, সুযোগ আছে বলেই এগুলো হয়েছে, সুযোগটা না থাকলে থাকতো না। এখন বাতাসে একটা কথা ভেসে বেড়াচ্ছে, অনেকেই হয়তো শুনেছেন, তার সত্যতা আমি জানি না, বা অতটা কথা বলার মতন দুঃসাহস আমার নেই। একটা কথা বলে বেড়ানো হচ্ছে, 1 নেশন 1 ইলেকশন 1 ভোট। তার মানে কি? এটা ব্যাখ্যাটা কি? এটা ভালো কি খারাপ জানি না, তাহলে কি ভেঙে করা হচ্ছে? এরকম একটা চিন্তা ভাবনা করা হচ্ছে? ইফ ইট ইজ, তাহলে এরকম চিন্তা ভাবনা করা যায় না কেন? একটা রুলিং পার্টি থাকবে, 2টো অপোজিট পার্টি থাকবে, তাহলে তোমরা তো দিনের শেষে আবার মিলে যাচ্ছ। এরকম বহু আঞ্চলিক দল হয়েছে, ঠিক কোনো একটা সময় হয় 6 মাস 1 বছর থাকে, আমি নাম করে দিতে পারি,
কিন্তু সেটা বলাটা হয়তো ক্যামেরার সামনে ঠিক হবে না। এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মতে মিলল না, কিছু টাকা পয়সা ঢেলে কিছু লোকজন জড়ো করে একটা সিম্বল নিয়ে একটা দল করে দিলাম। আবার দেখা গেল বলে 2 মাসও গেল না, 6টা মাসও গেল না, তার মানভঞ্জন হয়ে গেল, সবাই মিলেমিশে গেল, এটা আদারে ডাকে আদারে চলে গেল। তা গণতন্ত্রের এই সুবিধেটা নিয়ে যারা এই ধরনের করে, মানুষের সাথে প্রতারণা করা হয়। আর এই ভারতবর্ষে যেখানে এখনো পর্যন্ত হয়তো খাতায় কলমে স্ট্যাটিস্টিক বলে 80% শিক্ষিত, কারণ আজকাল তো না না 80% শিক্ষিত যে কথাটা বলছেন, এইখান থেকে আমি আপনাকে আজকে যখন না, আমার সরি, আমার বলাটা শেষ হয়নি, একটু শেষ করে নি। খাতায় কলমে দেখা যাচ্ছে ওই সরকারি স্ট্যাটিস্টিক দেখলে দেখিয়ে দেওয়া হচ্ছে আমার রাজ্যে 80% শিক্ষিত, আমার রাজ্যে 90% শিক্ষিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা একটু গ্রাউন্ড লেভেলে চলাফেরা করেন, এখনো কিন্তু 80% মানুষ একটু অশিক্ষিত ছিলেন। হ্যাঁ, সেটা হয়তো একটু বেড়েছে, সেটা সরি দুঃখিত, একটু কমেছে হয়তো, 80 জায়গায় হয়তো 70 হয়েছে, 75 হয়েছে, কিন্তু কখনোই 80-90% শিক্ষিত হয়নি। এই মানুষগুলো, বঙ্কিমচন্দ্রের একটা বিখ্যাত উক্তি আছে, আপনারা জানেন সবাই, যে সাধারণ মানুষ অল্পে রুষ্ট স্বল্পে তুষ্ট। এদের যে যেভাবে কাজে লাগিয়ে, যে যার স্বার্থে বুঝিয়ে সুঝিয়ে তাদের ভোটগুলো, তাদের মতামতটাকে তাদের বাক্সে নিয়ে নিচ্ছে, আবার ঠিক প্রয়োজনে তাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই ছুঁড়ে ফেলা, তাদের কাজে লাগানোর খুব শব্দ কিছু ধরন আছে, কিন্তু সেগুলো উল্লেখ তো আমি করতে পারবো না, সেগুলো আমি উল্লেখ করছিও না। সবাই জানেন, সেটা বোঝেন। আপনার থেকে নিয়ে আমি রাজত্ব করছি, আপনার রাজত্ব যেই বসে গেলাম আপনাকে আমি চিনছি না, আপনাকে বলছি আপনি অবাঞ্ছিত। তো এগুলো তো তাহলে আমার মতামতের কি মূল্য রইল বিকাশবাবু? কোথায় ধর্ষিত হচ্ছে আমার মতামতটা? গণতন্ত্রের এক দোহাই দিয়ে, ফেডারাল স্ট্রাকচারের এক দোহাই দিয়ে কিছু মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ এই বিপুল সংখ্যক দেশের বিপুল সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যে খেলা করছেন, হয়তো কোনোদিন শেষ হবে, হয়তো আমরা দেখে যেতে পারবো না, আগামী প্রজন্ম দেখবে। হোপ ফর দ্য বেস্ট। বলুন, আপনি জানতে চান? না, জানতে যাবার কিছু নেই, এটা একটা আলোচনা। আমার বক্তব্য হচ্ছে যে আমি আপনাকে আনতে গেছিলাম স্টেশনে, আপনি জানেন ভালো করে, এবং আমি বসেছিলাম কিছুক্ষণ। তো একটি বেশ বয়স্ক লোক লুঙ্গি পরে আছে, এবং যদিও মানে আমাদের দেশের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী লুঙ্গি দেখেই মানুষ চিনে ফেলে, এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন, জানি না কী করে করলেন। তো আমি বলছি না তিনি কোন জায়গায়, তিনি লুঙ্গি পরে আরেকটা লোকের সাথে যাচ্ছে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করে বললেন, ভাইপো ওকে 35 না কি কোটি একটা টাকা কথা বললে, দিয়ে ওকে চেপে দিয়েছে। মানে এই যে গণতন্ত্র, আমরা গণতন্ত্র গণতন্ত্র করি, আমি মনে মনে ভাবছিলাম ওই লোকটা কি ওইখানে ছিল যে টাকা দিয়েছে? ঠিক ঠিক ঠিক। আমি এটাই বলতে চাইছি, সেই লোকটা কি ওখানে ছিল? তো কি করে জানলো 35 কোটি না 3 কোটি না 2 কোটি না 2 লাখ? কি করে সে জানলো? একদম ওই স্পেসিফিক ফিগারটা বলছে। এই কথাগুলো যখন হাওয়ায় উঠে যাচ্ছে, তখন কিছু লোক আমরা বিশ্বাস করছি, কিছু লোক আমরা গালাগালি দিচ্ছি। আমরা হয়তো তার মানে যার নামে বলা হলো তাকে হয়তো আমরা সমর্থন করি, সেই জন্য আমরা কাউকে তাকেই গালাগালি করলাম, কিন্তু আমরা কিন্তু আসল জায়গায় গেলাম না। এই কথাটা সমাজ, তিনি কি ছিলেন, তিনি কি করে এই স্পেসিফিক ভাবে বলে দিচ্ছেন? না, বলে দিচ্ছেন বিকাশবাবু এই জন্যে, আধুনিক রাজনীতিতে একটা নতুন শব্দ চয়নের উৎপত্তি হয়েছে, পারসেপশন। শব্দ চয়ন হয়েছে, হ্যাঁ, একটা খুব বহু ব্যবহৃত পারসেপশন, একটা ধারণা তৈরি করে দেয়া। একটা ধারণা যে যতটা তৈরি করবে, আর মজা হচ্ছে একটু আগেই আপনাকে আমি যে কথা বললাম, যদি অধিকাংশ মানুষ তারা দিন আনে দিন খায়, তারা সকাল থেকে সন্ধ্যেকালে একবেলা খাওয়ার গুজরান করতেই তাদের সব চিন্তাধারা শেষ। তারা কিন্তু আর এত কিছু দেখতে চায় না, কোথায় র্যাফেলে কে কত টাকা খেলো, কোথায় কত টাকা কোথায় বিদেশে চলে গেল, কত টাকা কোথায় কোন ব্যাংক বিক্রি হয়ে গেল, রেল বিক্রি হয়ে গেল, তারা অত খবর রাখে না, রাখার সুযোগ নেই। ঠিক এই মানুষগুলোকে নিয়ে এই পারসেপশনের ক্যাপসুল তৈরি করে তাদের সকালে একটা খাওয়ার আগে, রাত্রে শোবার আগে একটা করে খাইয়ে দেওয়া হয়। আর বড় বড় MBBS FRCS যারা আছেন, তারা এই প্রেসক্রিপশনটা করে দেন।
যে এই একটা পারসেপশন, এইটা খাবে, খেলে তুমি সুখে শান্তিতে থাকবে, ভালো থাকবে, তারাও সরল বিশ্বাসে, সহজ বিশ্বাসে সেগুলো খেয়ে যাচ্ছে। এবং এই ধরনের ব্যবস্থা যতদিন এই দেশে থাকবে ততদিন গণতন্ত্র, ফেডারাল স্ট্রাকচার, জনতা জনার্দন, এগুলো আমার কাছে খালি গাল ভরা কথা হয়েই থাকবে, কোনো মূল্য নেই। আপনার কাছেই থাকবে? হ্যাঁ, আপনি মনে করেন আপনার কাছেই থাকবে? না, আমি যেহেতু বলছি, আমি তো আরেকজনের মতামতের দায়িত্ব নিতে পারি না, তাহলে তো আবার আপনার কাছে অনেক অবজেকশন আসবে। উনি জানলেন কি করে, উনি কি ওখানে না না, উনি জানলেন কি করে? না। ওটা তো বলেছে একটা টাকা। ধরুন আপনি রাস্তা থেকে শুনলেন বিকাশ বাবু একটা জায়গা থেকে 1 কোটি টাকা চুরি এই করেছে। যে টিভি টক শো খুললেই কোন একজন রাজনৈতিক ব্যক্তিতে, কালীঘাটে হরিশ মুখার্জি রোডে 35খানা ফ্ল্যাট, আমার কাছে ফ্ল্যাট নাম্বার আছে, দলিল আছে। আরে ভাই, তোমরা টিভিতে পাউডার মেখে লেকচার না মেরে যাও না, কোর্টে গিয়ে যাও না, বিচার চাও না, ইনকোয়ারি চাও না, তোমরা ইয়ে করো না, তোমরা ইনফরমেশন একটা এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছি। অথচ তোমার বাড়িতে এসকেলেটর আছে, সে ওপেন মিটিং এ বলছে আপনারা আসুন দেখিয়ে দিন আমার ওই কোথায় তখন তো না, আমি কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চাই না, জাস্ট এই পারসেপশনের কটা উদাহরণ দিই। না, এই প্রসঙ্গে আপনাকে একটা গল্প বলি। আমি ফেসবুকে এটা লিখেছিলাম এবং তাতে বললো এরকম গত 19 সালেই হয়েছিল এটা, 19-এর যে লোকসভা নির্বাচন। তাতে একজন আমাদের ফেসবুকে ফ্রেন্ড, সে আমাকে বললো, বিকাশ দা আপনাকে আমি খুব রেসপেক্ট করি, আপনি এসে আমার সঙ্গে একটু দেখে যান যে ওখানে এক্সপায়ারটা আছে কিনা। এর সর্বৈব এই পারসেপশনটা তৈরি করে দেওয়া হচ্ছে, প্রচার করা হচ্ছে। সঙ্গে ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ বক্সে লিখলো, তো আমি সেগুলো তারপরে দেখেছি। এবং আমার বাড়ি, আপনি জানেন খিদিরপুরের খুব কাছে সেই বাড়িটা, কাজে আমার হেঁটে যেতেও কোনো অসুবিধা নেই, সেটা তৈরি হয়ে গেছে, সেটা আমি দেখেও নিয়েছি। এগুলো একটা ফালতু কোনো, আমার বক্তব্য হচ্ছে রাজনীতি কি এত নোংরা ছিল? না না, কোনোদিনই ছিল না। বর্তমানে মানে শেষ কটা বছর মানে নিষ্কৃত, মানে নিষ্কৃততম বললেও ভুল হবে, তার নিচেও যদি কিছু থাকে। আর নিকৃষ্টতম ভাষা, কথাবার্তা, তার এই টাকা ঝুড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছি, যাকে আমি প্রতিনিধি নিযুক্ত করছি, হি ইজ গোয়িং টু পারচেজ, আমি তাকে প্রতিনিধি করছি, আমি একজন প্রতিনিধি নির্বাচন করছি যিনি জেলে বসে লড়াই করছেন। কেন জেলে বসে লড়াই করছেন? তিনি নাবালিকা দর্শন করেছিলেন। কেন জেলে বসে লড়াই করছেন? তিনি কোনো জায়গায় মার্ডার কেসের আসামি। তিনি ওখানে বসে তার বাহুবল দিয়ে, অর্থবল দিয়ে, দলীয় মানে ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে তিনি এমপি এমএলএ হয়ে যাচ্ছেন, আর আমরা লাইন দিয়ে তাকে ভোট দিচ্ছি। তা কি 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 মূল্য আছে বলুন তো? এই গণতন্ত্রেরই বা কি মূল্য, এই মতামতেরই বা কি মূল্য? তবু আমরা কেন ছুটে যাই? তবু কেন আমরা ছুটে চাই? একটা সিস্টেম, ভোট দিতে যাই, লাইন দিয়ে ভোট দিই। একটা জানেন, একটা সিস্টেম কোনোদিন ব্রেক একটা মানুষ করতে পারে না বা তাৎক্ষণিক করতে পারে না। আমি একটা জায়গায় যাচ্ছি, আমি একটা অফিসে যাচ্ছি, যাওয়ার আগে আপনি আমার বন্ধু আবার বলে দিচ্ছেন, ও আমাদের সহকর্মী, এখন ক্যামেরায় ছবি তুলছেন, ও আমাকে বলে দিচ্ছে, আমার বাড়ি থেকে বলে দিচ্ছে, তাই কিছু টাকা খুচরো করে নিয়ে যাও, ওখানে টাকা পয়সা না দিলে কিন্তু কাজ হবে না। আমি সেই মানসিকতা নিয়ে সেখানে যাচ্ছি, আর সেখানে গিয়ে আমার কাজটা কোথায় হবে তার থেকে দেখার থেকে কোথায় টাকা দিলে আমার কাজটা হবে, আমি টেবিল খুঁজে বেড়াচ্ছি, আর আলটিমেটলি টেবিল খুঁজে পাচ্ছি, সেখানে টাকা দিচ্ছি, আমার কাজটা। ইট ইজ দ্য সিস্টেম। আপনি যদি এই সিস্টেমের বাইরে গিয়ে বলেন না আমি টাকা দেবো না, যা পারে করুক গে, যা করুন আপনার কাজটা, আপনার পাশ থেকে 10 জন করে বেরিয়ে এলো, আপনার ফাইলটা আপনি এরকম নিজে একজন সরকারি কর্মচারী ছিলেন, আপনি নিজে কি এই অভিজ্ঞতা সঞ্চয়? একদম। আমি আপনাকে একটা দুটো জাস্ট অভিজ্ঞতা বলছি। আমার ভাগ্নের একটা পাসপোর্ট ছিল, পাসপোর্টটা যে কোনো কারণে ল্যাপস হয়ে গেছে, টাইমলি সে রিনিউ করায়নি। ফার্দার সে অ্যাপিল করেছে, তার অ্যাপ্লিকেশনে সব হয়ে গেছে, রেসপন্স হচ্ছে, ইন্টারভিউ দিয়ে এসছে, এবার পুলিশ ভেরিফিকেশনে এসছে। কোন জায়গা কোন অঞ্চল আমি বলবো না, যারা পাসপোর্ট করান তারা বিলক্ষণ জানেন, আমার বলার দরকার নেই। পুলিশ এসে বলে আমরা তো কিছু পেয়ে থাকি কিছুদিন, আর সে একটু নীতিবাদী লোক, সে বলেছে আমি পয়সা দেবো না, বলে তারা কিন্তু ভুগবেন, বলে ভুগবো। তার এমন অবস্থা করে দিল, তারপর যখন সে ফার্দার পাসপোর্ট করতে গেছে, তাকে অ্যাবস্কন্ড করে দিয়েছে, ওই নামের কোনো লোকই নেই অ্যাজ পার পাসপোর্ট রেকর্ড। মানে পুলিশ তাকে এমন ইনফো করেছে, টাকা চেয়েছিল, টাকা দেয়নি বলে।
আমি যখন আমার বাড়ির মিউটেশন করাতে যাই প্রথম অবস্থায় সেটা কত mutation সাল? সেটা ধরুন আজ থেকে কত বলবো 14-15 বছর আগের কথা। তখন গেছিলাম, তা আমাকে ঠিক এইভাবে আমি গিয়ে দেখছি, আমি দাঁড়িয়েই আছি, আমার সামনে সব প্রমোটার আসছে, প্রমোটারের লোকজন আসছে, তারা সিগারেট খাচ্ছে, চা অফার করছে, ইয়ার্কি মাস্করা করছে, আর ফাইলটা টেবিলে ছুড়ে দিচ্ছে, চলে যান, বিকেলে এসে নিয়ে যাবেন। আর আমাকে আজ কাল পরশু সকাল 11টায় যেতে বলছে দুটোই আসুন, দুটোই যাচ্ছি, বলে আজ আর হবে না, কাল আসুন। এইভাবে ঘুরিয়ে ঘুরে 3 মাস ঘুরেছি আমি, আলটিমেট আমার মিউটেশন হয়নি। হ্যাঁ, তবে আমার কাছে তখন তারা সরাসরি টাকাও চায়নি, আর আমি টাকা দিইও নি। চেলে দিতাম কিনা সেটা অন্য প্রশ্ন, চাইও নি, দিইও নি। এবং আমি টাকা দিয়ে পরবর্তীকালে ওই অফিস থেকে আমাকে বলেছে টাকা পয়সা না দিলে কাজ হয় নাকি। তার পরবর্তীকালে আমার মিউটেশন হয়েছে ঘটনা চক্রে, আমার এক পরিচিত লোক ওখানে ছিলেন, তিনি করে দিয়েছিলেন। তা তারপরেও শুনেছি তিনি নিজের পকেট থেকে কিছু খরচা পানি করে ওকে টাকা নেয়নি, একটু খাওয়া দাওয়া তাদের করিয়েছে, নিজের সহকর্মীকে খাওয়া দাওয়া করেছে যে আমার আত্মীয়র এই কাজটা করে দাও। এই আমি জাস্ট দুটো অভিজ্ঞতার কথা বললাম। আমিও একটা সরকারি চাকরি করতাম ছোটখাটো, এরকম ভুরি ঘটনা বললে রাত কাবার হয়ে যাবে। এখন মানুষ প্রমাণ চায়, আদালত প্রমাণ চায়, এখন জনতাও প্রমাণ চায়, আমি যা বলবো প্রমাণ চাইবে, প্রমাণ তো এই মুহূর্তে আমার কাছে নেই, তাই বেশি কথা বলে লাভ নেই। আপনি জানতে চাইলেন অভিজ্ঞতার কথা, আমি দুটো অভিজ্ঞতার কথা বললাম। তবে সত্যি কথা বলতে আমি 70 বছর বয়স এখন আমার, অনেক দেখলাম, অনেক দেখে নিয়েছি, কিন্তু নিজের উপর সিস্টেমের বলি হয়ে যাওয়ার দুঃখটা, এত আফসোস। আমার দুটো ছেলে তাদের কর্ম জীবনে বা কোনো ব্যাপারে বিদেশে ছিলেন দীর্ঘদিন, বিদেশে শুধু একটা দেশ না 3-4টে দেশে তারা 2-3 বছর 5 বছর করে থেকে এসছে। তাদের কাছ থেকে যখন গল্প শুনি না, আমি নিজের দেশকে ছোট করছি না, আমি গর্বিত আমি এই দেশে জন্মেছি বলে, কিন্তু কিছু মানুষের জন্য যখন সিস্টেমটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আর আমি সিস্টেমে যেতে পারছি না বলে আই এম গোয়িং টু ডিপ্রাইভ অল টাইম। সবসময় আপনার কাজটা হয়ে যাচ্ছে, আমার কাজটা হচ্ছে না। একটা সময় ছিল, একটা দীর্ঘ সময় ছিল যখন মানে একটা বাড়ি ভাড়া দিতে হলেও আঞ্চলিক দলের একটা অনুমতি লাগতো, এত বাড়ি ভাড়াও আমি দিতে পারতাম না। এখন হয়তো অতটা রাফলি নেই, যে এখনো যেমন একটা কথা বলছি, পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে, অনেকেই পেয়েছেন, অনেকেই উপকৃত, পাননি দরকার নেই। কিন্তু আমার বাড়ি থেকে কেউ গেছিলেন, 3-4 জন গেছিলেন, একসাথে জমা দিয়েছে, একই লাইনে জমা দিয়েছে, একই ওয়ার্ডে জমা দিয়েছে, একই কাউন্সিলরের অফিসে জমা দিয়েছে, মোর অর লেস 80 জনের হয়ে গেছে, আমার এদের হলো না। কেন জানেন? They are মানে very much confused whether they are belongs from the particular party or not. এই জন্য এটা কি আপনার অভিযোগ? অভিযোগ নয়, আমি সিস্টেমের বলি। অভিযোগ কাকে বলবো? অভিযোগ সেখানেই করা যায় যেখানে অভিযোগের একটা সমাধান থাকে। আমি এই মুহূর্তে কোনো সমাধান দেখতে পাচ্ছি না, এবং দিনের দিন পাকে চলে যাচ্ছে। একটা ক্রিমিনাল, একটা চোর, একটা মানে কি বলবো, যত রকম বিশেষণ থাকে সব তো ক্যামেরায় বলা যায় না, তিনি এখন হত্যা করতে অন্য লোককে চোর বলে বেড়াচ্ছে, তিনি এখন নিজেকে করে বেড়াচ্ছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের মানে শেষ সম্বল হচ্ছে বিচার ব্যবস্থা, সে নিয়ে তো কথা বলাই যাবে না। ঠোঁটের ডগে 144 ধারা লাগানো আছে, পথে বলা যাবে না। কিন্তু যারা আম জনতা আছে তারা সবই দেখতে পাচ্ছে, ইদানিং ঘটনাগুলো পরপর দেখতে পাচ্ছে। আমি কোনো একটা রাজনৈতিক দল বা সরকারের পক্ষে আমি আমার রায়টা দান করলেই তারপরের সপ্তাহে আমি রাজ্যসভার এমপি হয়ে যাচ্ছি, এর পরেও যদি আমার ঠোঁটের ডগায় 144 ধারা লাগিয়ে রাখা যায়, লাগিয়ে রাখুন, দিস ইজ দ্য সিস্টেম এন্ড আই হ্যাভ টু ওবে এন্ড ফলো দ্য সিস্টেম। আর যারা কতিপয় লোক এই সিস্টেমের বিরোধিতা করেন, তাদের কপালটা আমার এই ভাগ্নেটার মতন হয়।
তার পাসপোর্টে তার স্ট্যাটাস হচ্ছে অ্যাবসকন্ট, নিরুদ্দেশ, তাকে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে, যাকে অনেক যাক, অনেক হয়তো বলে অনেক ফেললাম। কথা হলো, হ্যাঁ। অনেক সময় নিয়ে হলো। অনেক বিতর্কিত আবার কথা আসবো, বলে আবার ফেললাম। ডাকবো এবং হ্যাঁ। আসবেন তো আমাদের চ্যানেলে। নিশ্চয়ই আসবো, তবে আমি কিন্তু এসব কথা বলে কাউকে কোনো ব্যক্তিগত আঘাত দিতে চাইনি, ব্যক্তিগত আক্রমণ করিনি। না। তবু যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি আন্তরিক দুঃখিত। আপনারা শুনলেন এতক্ষণ, আমরা শেষ করছি। দয়া করে আমরা এরকম অনেক প্রোগ্রাম আসবো, মানে সরকার বিরোধী বলতে চাই না, পক্ষেও বলতে চাই না, কিন্তু বলতে চাই যে মানুষ কোথাও কোথাও প্রতারিত হয়, মানুষ কোথাও কোথাও যেন, যে মানুষ নিয়ে আমাদের লড়াই, যে মানুষকে নিয়ে আমরা সব রাজনৈতিক নেতা নেত্রীর মধ্যেই যে কথাটা পাই, যে মানুষই সব, কিন্তু সেই মানুষই কিন্তু কোনো কোনো জায়গায় প্রতারিত হয় এবং পরোক্ষে তাদের ব্যক্তিগত জীবন এবং যাপনের ক্ষেত্রে খুব অসুবিধার মুখে পড়ে। আজ এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। নমস্কার।